হ্যালো প্রিয় ইংলিশ উইনার ফোরের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্ব কি, কিভাবে প্রশ্ন আসে, কোন কোন টপিকগুলো বা রুলসগুলো থেকে আমাদের আসলে বেশি ভালোভাবে জানা উচিত এবং সেগুলো থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, বিগত বছরে কেমন প্রশ্ন এখান থেকে এসেছে, সে প্রশ্নগুলো আসলে কিভাবে সলভ করতে হবে, তার প্রত্যেকটা কনসেপ্ট আমরা আলোচনা করব এবং বিগত বছরের প্রশ্নের উদাহরণ দিয়ে আমরা সেই প্রশ্নগুলো সলভ করে দেখাবো। সবাই ক্লাসে চলে আসো এবং তোমার যে বন্ধুরা রয়েছে এই ব্যাচের, যাদের সাথে আমার পরিচয় রয়েছে, তাদেরকে একটু ক্লাসে মেনশন করে ক্লাসে আসার জন্য বলে দাও, ঠিক আছে? আজকে বেশ একটা ক্লাস নিব। তোমাদের অনেকেরই কলেজে কিন্তু পরীক্ষা, ফার্স্ট ইয়ারের ইয়ারলি টেস্ট অথবা টেস্ট পরীক্ষা। আশা করতেছি এই টপিকটা তোমার বেশ কাজে লাগবে, ঠিক আছে? একটু ভাইকে জানাও যে সাউন্ড বা সবকিছু ঠিক আছে কিনা। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, অনেক বেশি সুস্থ আছি। বাকিদেরকে আমি একটু আরেকবার মেনশন করে দিচ্ছি। তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো বলো তো? সবসময় তো আমাকে জিজ্ঞেস করো, আমি একবার জিজ্ঞেস করি তোমরা কেমন আছো। ভাইয়া আমি কি পরিচিত আছি? আব্দুল মমিন, তোমরা সবাই পরিচিত আমার অ্যাজ মাই স্টুডেন্টস। আচ্ছা, আজকে আমরা একটু আর্লি শুরু করেছি। আমরা ঘোষণা দিয়ে দিয়েছিলাম আগেই যে আমরা একটু আর্লি শুরু করব। সবকিছু ঠিকঠাক? ওকে, তাহলে আমাদের সাউন্ড ঠিক আছে, আমরা ক্লাস শুরু করছি। হ্যাঁ, ওকে ওকে, শুরু করছি। পরম করুণাময় স্রষ্টার নামে আজকের ক্লাস, যিনি আমাদেরকে আজকে এই সুন্দর পরিবেশ দিয়েছেন, আমাদের ক্লাসের মধ্যে দাঁড়ানোর মতো সামর্থ্য শক্তি দিয়েছেন, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ, চির ঋণী। আমরা আজকে ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটাকে আমরা বলেছি রাইট ফর্ম অফ ভার্ব। ভার্বের সঠিক রূপ, এটা আমরা প্রথম পর্বে ক্লাস করব আজকে। এটাকে একেবারে বেসিক থেকে আমরা শেষ করব। 26 ব্যাচ বারবার একই কথা বলছো যে ভাইয়া টেক্সট বইয়ের কিছু চেঞ্জ করছে। আমি তোমাদের বারবারই বলেছি তোমাদের টেক্সট বই তোমাদের আমি কিনে আনছি, প্যাসেজগুলো দেখতেছি আমি বসে বসে, বাট 25 ব্যাচের ক্লাস শেষ হতে হবে, কারণ 25 ব্যাচের কিন্তু তাদের যেহেতু পাওয়ার প্লে শুরু হয়ে যাবে, সো আমাকে তাদের ক্লাসগুলোকে শেষ করে দেন 26 ব্যাচের টেক্সট বইয়ের টপিকগুলো আমার ধরতে হবে, আদারওয়াইজ কিন্তু মিল হবে না। সো আমরা 25 ব্যাচের টপিকগুলো শেষ করছি, করে আমরা 26 ব্যাচের আবার সেখানে মুভ করব, ঠিক আছে? ওকে, চলো আমরা একটু দেখি যে রাইট ফর্ম অফ ভার্ব কত নাম্বার প্রশ্নে আসে। 25 ব্যাচের যারা আছো তোমাদের কোয়েশ্চেন নাম্বার 5-এ আসবে, মোট 10টা গ্যাপ থাকবে এবং মার্ক হচ্ছে 5 মার্ক, ঠিক আছে? তার মানে আমরা আজকে যেই পড়াশোনাগুলো করবো সেটা হচ্ছে 5 মার্কের জন্য পড়াশোনা করব। মোট 10টা গ্যাপে কোয়েশ্চেন নাম্বার 5-এ আমরা এটা পাচ্ছি, ঠিক আছে? ওকে, চলো আমরা একটু ডেমো কোয়েশ্চেনটা দেখি যে আসলে আমাদের পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা আসলে দেখতে কেমন, প্রশ্নের মধ্যে কি কি প্রবলেম থাকে, এগুলো আমরা একটু একবার দেখে নিই। ওকে, তো দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। এই যে একটা প্যাসেজ তোমাদের প্যাসেজই দেওয়া থাকবে, প্যাসেজের মধ্যে এরকম এ বি সি থেকে শুরু করে জেড জি পর্যন্ত মোট তোমাদের যেই পর্যন্ত মোট 10টা প্রবলেম। এখানে প্রত্যেকটা গ্যাপের পরে ক্লু দেওয়া থাকবে, কোন ভার্বটা ইউজ করবা সেটা দেওয়া থাকবে। তোমাকে যেটা করতে হবে, এই ভার্বটার সঠিক রূপ তোমাকে লিখতে হবে। অর্থাৎ এখানে যে গ্যাট আছে এটা গ্যাট নাও হতে পারে, এটা গ্যাটিং হতে পারে, এটা টু গেট হতে পারে, এটা গট হতে পারে, এটা গটেন হতে পারে, বিভিন্ন রকম ফরম্যাট হতে পারে। এখন আমাদের কাজ হচ্ছে সেটাই শেখা যে সেন্টেন্স কেমন হলে ভার্বের কেমন ফরম্যাট হবে, সেন্টেন্স কেমন হলে অ্যাক্টিভ হবে, সেন্টেন্স কেমন হলে প্যাসিভ হবে, সেন্টেন্স কেমন হলে আইএনজি হবে, সেন্টেন্স কেমন হলে এস অথবা ইয়েস যুক্ত হবে। এই যে ব্যাপারগুলো আছে, এই প্রত্যেকটা ব্যাপার শেখা হচ্ছে আমাদের ক্লাসের উদ্দেশ্য, ঠিক আছে? ওকে, আমরা একটু দেখি যে হোয়াট ইজ রাইট ফর্ম অফ ভার্ব। আমরা একটা সেন্টেন্স দিয়ে দেখো জিনিসটাকে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ধরো আমি লিখলাম যে ফারহানা goes to college. Farhana go to college
রেগুলারলি। আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে কি বলছে, জাস্ট সেন্টেন্সটা তোমরা দেখো তো। তোমরা দেখো সেন্টেন্সটা ঠিক আছে কিনা, একটু ভাবো যে ফারহানা গো টু কলেজ, এই সেন্টেন্সটা যে আমরা লিখলাম, এই বাক্যটাকে আসলে টেন্স, পার্সন, নাম্বার সবকিছু মিলিয়ে এই বাক্যটাকে ঠিক আছে মনে হচ্ছে? কি মনে হচ্ছে? বাক্যটা সঠিক মনে হচ্ছে? বলো তো ভাইকে। হ্যাঁ বলো। এই যে তানভীর ইসলাম কিন্তু আমাদের টপার হইছো। হ্যাঁ, আমাদের মেগা টেস্টে কিন্তু টপার হইছো। জ্যোতিয়াস আমার এসএসসি স্টুডেন্ট। তারপর আর কারা কারা আসো? প্রান্ত দে, আবিদা রহমান, সবাই একটু বলো। হ্যাঁ, এই সেন্টেন্সটা কি রাইট? তামিম বলছো ঠিক নাই। শ্রাবণ হোলি বলছো গোস টু হবে, ফাইন, ওকে। তার মানে অনেকেই তোমরা বুঝতে পারতেছো কি হবে। সেন্টেন্সটা আসলে ভুলটা কোন জায়গায় দেখো তো। এই যে এখানে গোজ আছে, এই গোয়ের জায়গাটা কিন্তু ভুল আছে এখানে দেখো। কারণ আমরা জানি কি, সেন্টেন্স যখন রেগুলারলি থাকে তাহলে এটা কোন টেন্সকে নির্ধারণ করে? এই রেগুলারলি শব্দটা সহ নির্ধারণ করে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। কাকে? প্রেজেন্ট সিম্পল, তাই না? তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে যে সাবজেক্টটা আছে ওইটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে যে ভার্বটা আছে এর সাথে কি যুক্ত হবে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে একটা এস অথবা ইএস যুক্ত হবে, যেটা এখানে হয় নাই। তাহলে সেন্টেন্সটা সঠিক হতো কিভাবে? সেন্টেন্সটা যদি এরকম হতো যে ফারহানা goes to college regularly, রাইট? এমনটা যদি হতো তাহলে এই সেন্টেন্সটা পুরোপুরি সঠিক হতো, রাইট? তাহলে এই যে সেন্টেন্সের টেন্স, নাম্বার, পারসন অনুসারে একটা সঠিক ভার্ব ব্যবহার করা, এটাকেই বলা হয় কি? রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা এইচএসসির পরে যখন অ্যাডমিশন টেস্ট দিবা ঢাকা ভার্সিটি বা বিভিন্ন ভর্তি পরীক্ষায়, তখন তোমরা সেখানে রাইট ফর্ম অফ ভার্বের আরেকটা নাম পাবা, দ্যাট ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু অলমোস্ট একই টপিক বলা যায়। হ্যাঁ, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে বোঝায় সাবজেক্ট কেমন হলে ভার্বটা কেমন হবে। আবার রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? সেন্টেন্সটা কেমন আছে সে অনুযায়ী ভার্বটা কেমন হবে। দ্যাটস ইট। ওকে, আচ্ছা, আমরা তাহলে বুঝলাম যে আমরা আসলে কি পড়তে যাচ্ছি। চলো আমাদের ইম্পর্টেন্ট রুলসগুলো আমরা আজকে আলোচনা করব, যে ইম্পর্টেন্ট রুলসগুলো কি কি। প্রথম প্রশ্ন আমরা পড়ব হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা থেকে অনেক বেশি প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি, এটা হলে সেন্টেন্স কেমন হয়, এই ব্যাপারটা আমরা প্রথমেই আলোচনা করব। চলো আমরা একটু আলোচনা করি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আসলে কি। হ্যাঁ, আমাদের টেন্সের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে প্রেজেন্ট ইনডেফিনিট থেকে। প্রেজেন্ট ইনডেফিনিট সবাই একটু নোট করে ফেলো। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট, এটার আরেক নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এটার আরেক নাম কি বলতো? এটার আরেক নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, আচ্ছা, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা কখন ব্যবহার করি? প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা ব্যবহার করি হচ্ছে একটা স্বাভাবিক সচরাচর কথা বলতে। হ্যাঁ, দেখো কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক নাম্বার, কোনো সাধারণ কথা বোঝাতে, সাধারণ কথা। দুই নাম্বার খেয়াল করো কখন হয়। দুই নাম্বার কথা হচ্ছে নিয়মিত একটা কাজ হয় এরকম কোন বোঝাতে, নিয়মিত, নিয়মিত অথবা বারবার হয়, বারবার হয় এমন কাজ বোঝাতে, এমন কাজ বোঝাতে, এমন কাজ বুঝাতে। ঠিক আছে, আমি প্রত্যেকটা এক্সাম্পল দিব। তারপরে আরো কখন হয়ে গেল করো তো, এই দুইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে কখন হয় চিরন্তন সত্য, চিরন্তন সত্য বোঝাতে অথবা অভ্যাসগত সত্য বোঝাতে, অভ্যাসগত সত্য অথবা বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক সত্য। এই তিনটা ক্ষেত্রে আমাদের কি হয় বলতো? এই তিনটা ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেমন দেখো আমরা একটু স্ট্রাকচারটা দেখি প্রেজেন্ট ইনডেফিনিটের। প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা কিরকম বলতো? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট,
তারপরে ভার্বের ভি ওয়ান মানে কি প্রেজেন্ট ফর্ম, তারপরে আমাদের কি পাচ্ছি এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। তবে অবশ্যই এখানে একটা নোট রাখতে হবে, সেটা কি বলতো, নোট হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে V1 এর সাথে এস অথবা ইএস বসে। ওকে, সবাই এইটা একটু নোট করে নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো আমরা সেন্টেন্সগুলোকে একটু উদাহরণ দিয়ে বুঝি কি বলছে। সাধারণ কথা, ধরো যে কথার একেবারে স্বাভাবিক, কোনো কাজ চলতেছে, কোনো কাজ হইতেছে, কেউ খাইতেছে, কেউ খাওয়া শেষ করছে, এইরকম না, একেবারে সাধারণ কথা। যে বললাম যে আই স্পিক, আমি কথা বলি, অথবা আই গো টু কলেজ, আমি কলেজে যাই, অথবা বললাম যে মাই মাদার ইজ আ জেন্টেল ওমেন, আমার মা একজন একেবারে ভদ্র মহিলা। এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স, ঠিক আছে? তাহলে আমি যদি বললাম যে আই কি, আমি একটা সচরাচর সাধারণ কথা, আই ইট ফুড, হ্যাঁ আমি খাবার খাই, এটা সাধারণ কথা একেবারে। অথবা বললাম যে আই স্লিপ অ্যাট নাইট, আই স্লিপ অ্যাট নাইট। ওকে, এটাকে অভ্যাসও বলা যায়। আচ্ছা, 2 নাম্বার কি আছে দেখো, নিয়মিত বা বারবার কোনো কাজ করে। একজন ব্যক্তি যেটা নিয়মিত করে, যেটা সবসময় কাজ করে, যেটা নিয়মিতই কাজ করে, সেটা থার্ড পারসন সিঙ্গুলার বা প্রেজেন্ট সিম্পল হয়। যেমন বললাম ধরো তোমাদের মধ্যে একজন শিক্ষার্থীর নাম বললাম ধরো তানভীর, হ্যাঁ, এখন তানভীর নিয়মিত কলেজে যায়, তাহলে কি হয়, এটা নিয়মিত যায় না, সে রিপিটেডলি করতেছে না, কাজটা বারবার করতেছে, প্রতিদিন কলেজে যাচ্ছে, তাহলে কি বলবো, তানভীর নিয়মিত কলেজে যায়, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে কি পাচ্ছি, তানভীর কিন্তু কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? তাহলে কি হবে, এই জায়গায় গো না হয়ে তানভীর গোস টু কলেজ রেগুলারলি, ঠিক আছে? তানভীর নিয়মিত কলেজে যায়, তাহলে তানভীর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি হবে, এস অথবা ইএস হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, যদি চিরন্তন সত্য কথা বোঝায়, যেমন ধরো বলা হলো যে দ্য সান বা দ্য আর্থ মুভস, কি হবে, আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে কি হবে, মুভস রাউন্ড দ্য সান। তাহলে কি বললাম যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, হ্যাঁ, তাহলে দ্য সান মুভস, সান দ্য আর্থ কি, আর্থ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মুভ না হয় কি হবে, মুভস রাউন্ড দ্য সান, তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আবার যদি আমার কোনো অভ্যাস বোঝাই, তাহলে আমি বললাম যে আমি প্রতিদিন সকালে গোসল করি, তাহলে কি হবে, এটা আমার অভ্যাস যেহেতু, তাহলে আই টেক শাওয়ার এভরি মর্নিং, আমি প্রত্যেক দিন সকালে গোসল করি, তাহলে এটা আমার অভ্যাস হয়ে গেছে, আই টেক শাওয়ার এভরি মর্নিং, ঠিক আছে? বুঝছো, দেখো তো, তাহলে কনসেপ্টটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে হচ্ছে সচরাচর মানে স্বাভাবিক কোনো কাজকে বোঝায়, অথবা নিয়মিত বা বারবার যে কাজটা হয় রিপিটেডলি সেটাকে বোঝায়, অথবা হতে পারে চিরন্তন সত্য কথা, বৈজ্ঞানিক সত্য কথা বা কারো অভ্যাসকে বোঝায় হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে স্ট্রাকচারে লিখেছি সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। আর সাবজেক্টটা যদি হয়ে থাকে থার্ড পারসন সিঙ্গুলার, তবে যেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার বলো তো, কনসেপ্টটা ক্লিয়ার হইছো তোমরা? ভাইকে একটু বলো ক্লিয়ার হইছো কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া, জান্নাতি আক্তার, ওয়ালাইকুম আসসালাম জান্নাতি, কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হইছো? ওকে, ঠিক আছে, আমরা একটু দেখি প্রবলেমগুলো আমরা এবার একটু সলভ করি। হ্যাঁ, কি বলছে দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, ড্যাশ আওয়ার বডি অ্যাক্টিভ অ্যান্ড দ্য মাসলস স্ট্রং। দেখো সত্য কথা বলছে, সত্য কথা মানেই হচ্ছে সেটা কি হবে, কোন একটা সত্য কথা, হ্যাঁ বাস্তব কথা, প্রেজেন্ট সিম্পল টেন্স।
বলেছে ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম ড্যাশ আওয়ার বডি অ্যাক্টিভ, আমাদের শরীরকে অ্যাক্টিভ করে, সক্রিয় করে, অ্যান্ড মেক দ্য মাসলস স্ট্রং, এবং আমাদের যে মাসলস আছে এই মাসলসকে কি করে, শক্তিশালী করে তোলে। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ জিনিসটা কি, একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, এটা কাউন্ট করা যায় না, যে জিনিসকে গোনা যায় না সেটা থার্ড পারসন সিঙ্গুলার। ব্যায়ামকে তো গোনা যায় না, ব্যায়াম কত ধরনের ব্যায়াম সেটা গোনা যায়, ব্যায়ামের মধ্যে কতগুলো ম্যাটেরিয়ালস আছে সেটা গোনা যায়, কিন্তু ব্যায়াম জিনিসটা আসলে গণার জিনিস না। তাহলে এখানে কি হবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে মেক, না হয় কি হবে, যেহেতু এটা কি দেখো তো, এই যে সাবজেক্টটা এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা উত্তর কি পাচ্ছি বলতো, মেকের জায়গায় কি হবে, মেক্স। তারপর আসি ইট, ইটও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা নাম্বারের অনেক জায়গায় পড়েছি। ইট কি, ইট এই যে সাবজেক্টটা আছে এটা কি বলতো, এই যে ইট সাবজেক্টটা এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, রাইট? তাহলে কি হবে, ইট এন্টারটেইন আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। এই যে এক্সারসাইজটা এটা আমাদেরকে ভদ্রতা এবং নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। তাহলে ইট এন্টারটেইন কি হয়ে যাবে, এন্টারটেইনস। লাস্ট, ইট গিভ স্ট্রেংথ আওয়ার ব্রেন। এই যে শারীরিক ব্যায়াম আমাদের ব্রেইনকে শক্তি যোগায়, ব্রেইনকেও শক্তি যোগায় আমাদের। তাহলে ইটও কি, ইট এই যে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বে কি হবে, ইট গিভস। ইট গিভস স্ট্রেংথ টু আওয়ার ব্রেইন। এটা আমাদের মস্তিষ্কে কি যোগায়, আমাদের মস্তিষ্কে শক্তি দেয়, মস্তিষ্কে আমাদের এনার্জি তৈরি করে। ঠিক আছে, আচ্ছা এইটা তো আমরা বুঝলাম, কিন্তু মাথায় রাখতে হবে সব সময় আমরা যখন একটা রাইট ফর্ম অফ ভার্ব করতেছি, এই প্রবলেমটা এইটা অনেকটা ডিপেন্ড করে যে প্যাসেজটা লিখতেছি, প্যাসেজটা পড়তেছি, ওইটা কেমন কথায় আছে। আমরা তো একটা সেন্টেন্স ধরে করতেছি, তাই না? আমরা যখন এগুলোকে প্যাসেজে নিয়ে আসবো, আমাদের দ্বিতীয় পার্টে কিন্তু আমরা প্রবলেম সলভে যাবো। হ্যাঁ, দ্বিতীয় পার্টে আরো কিছু আমরা রুলস পড়বো প্লাস প্রবলেমে যাবো। ওইখানে দেখবো যে আমাদের কনটেক্সট বা এক্সাক্ট যেটাকে আমরা বলি, যে অনুচ্ছেদটা কোন টেন্সে, এইটা অনেক বেশি নির্ভর করে। ওইটা আমরা দেখায় ধরাই দিব তোমাদেরকে। ওকে, আমরা টাইপ 2 তে আসি, চলো। টাইপ 2 তে কি পাচ্ছি, প্রেজেন্ট ইনডেফিনিট, আরো কিছু প্রবলেম আছে, আমরা এটাও দেখে নিই। দেখো, লাইফ ড্যাশ ডাল, জীবন, আচ্ছা এটা না, সম্ভবত এটা একটু ভুল আছে কোথাও, আমরা এটাতে আছি টাইপ 2। এই পেজটা নট নেসেসারি। ওকে, টাইপ 2 তে আমরা কি পাচ্ছি দেখো তো, নেগেটিভ সেন্টেন্স। ওকে, নেগেটিভ সেন্টেন্স, একটা বাক্য যদি নেগেটিভে থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে চেঞ্জ করব, খেয়াল করো। নেগেটিভ যখন হবে তখন এরকম তোমাকে প্যাটার্ন দেওয়া থাকবে, যেই ভার্বটা আছে তার সাথে একটা নট যুক্ত থাকবে। দেখো, নট হেল্প, নট সাপোর্ট, তারপর প্রেসক্রাইব। ওকে, এই যে দেখো নট দেওয়া আছে, তার মানে হচ্ছে আমি যখন একটা সেন্টেন্সকে নেগেটিভ করতেছি, সেই ক্ষেত্রে প্যাটার্নটা কি খেয়াল করো। নেগেটিভ করার সময় আমরা কিভাবে কাজে লাগাবো, যেমন ধরো যদি আমরা কোনো টেন্সকে নেগেটিভ করি, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সকে খেয়াল করো, ইনডেফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ করি, সবাই একটু মনোযোগ দাও। নেগেটিভ করার নিয়মগুলো আসলে কি, আমরা কিভাবে নেগেটিভ করব। দেখো, আমরা যখন কন্টিনিউয়াস টেন্সকে, হ্যাঁ, একটু সবাই লিস্ট করে রাখো, হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিটকে আমরা কিভাবে নেগেটিভ করব বলতো, ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের বেস ফর্ম। সবাই একটু নোট করা জিনিসটা, হ্যাঁ ভাই, এক্সাম্পল সহ দেখাচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিটে নেগেটিভ করার উদাহরণ কি বলতো, যেমন আই ডু নট কি লাইক কফি, আমি কফি পছন্দ করি না। তাহলে কি দেখো, আই ডু নট, ডু নট এর পরে কি লাইক হবে, কিন্তু এটা কোনোভাবে লাইকড অথবা লাইকস হবে না। আই ডু নট লাইক, আমি কফি পছন্দ করি না। এখন আই এর জায়গায় যদি আমি দেই শি, তাহলে জিনিসটা কি দাঁড়াবে বলতো, শি ডাজ নট। আচ্ছা, এখন আমি লাইক দিব নাকি লাইকস দিব, বলো, লাইক হবে নাকি লাইকস হবে? এই সেন্টেন্সটা একটু বলো তো দেখি, তোমরা নিজের অ্যান্সার করো। শি ডাজন্ট, এই স্ট্রাকচারটা তোমরা ফলো করে করতে পারো, এই স্ট্রাকচারটা ফলো করেই করো, কোনো সমস্যা নাই। তাহলে শি ডাজ নট লাইক অর লাইকস কফি, কোনটা উত্তর হবে? জুমিরা বলছো লাইকস হবে, লাইক হবে, লাইক বেশিরভাগ বলতেছো তোমরা, লাইক।
দেখি কোনটা উত্তর সঠিক হয়, শেষ পর্যন্ত কোনটা গিয়ে তোমাদের উত্তর দাঁড়ায় এটা একটু দেখি। হ্যাঁ, খেয়াল করো। আচ্ছা, শি ডাজ নট লাইক কফি দিছে, মোস্ট অফ দ্য কেসেস কফি আসছে। এখন একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, তুমি স্ট্রাকচারটার সাথে মিলাও তো। এটা কি বলছে দেখো, ডাজ নটের পরে কি হবে বলতো, ভার্বের বেস ফর্ম। এখন প্রশ্ন যে ভাইয়া বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্যটা কোথায়, খেয়াল করো। আমরা যখন একটা ভার্ব লিখি, ধরো আমি লিখলাম হচ্ছে গো, হ্যাঁ, এই গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। খেয়াল করো, গো এর সাথে ই হবে না, এস হবে না, কোনো চেঞ্জ হবে না। এই গোকে যখন আমি গোজ লিখে ফেলতেছি তখন এটা হয়ে যায় কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মটা আমি কিভাবে লিখি, V1 দিয়ে। তাহলে ভার্বের সাথে যখন কিছু নাই সেটা বেস ফর্ম, যখন গোজ করা যায় সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন এই গোজকে আমি ওয়েন্ট করে ফেলতেছি এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে হচ্ছে V2 পাস্ট। যখন এটাকে আমি গন করে ফেলতেছি এটা কি হয়ে যাচ্ছে বলতো, V3। ঠিক আছে, আবার ধরো এটাকে যখন আমি টু প্লাস ভার্বে বেস ফর্ম করতেছি, টু প্লাস গো, টু গো, এটা হয়ে যায় কি বলতো, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আবার যখন আমি গোয়িং করে ফেলতেছি, গোয়িং, এইটার নাম হবে দুইটা, একটা হচ্ছে জিরান্ড, অথবা এটার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, বুঝছো? তার মানে এখানে ভাই কি বল, ভাইয়া লেখা একটু বড় করেন। ওকে ওকে, ঠিক আছে। এখন খেয়াল করো, ভাইয়া যখন বললাম যে তোমরা এখানে কি করবা, ভার্বের বেস ফর্ম, তার মানে বেস ফর্মের সাথে তো কি হয় না, বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয় না, তাহলে উত্তর কোনটা, লাইক। ঠিক আছে, দেখে কি হবে উত্তর, লাইকস হবে। কারণ হচ্ছে লাইক হচ্ছে বেস ফর্ম আর লাইকস হচ্ছে V1 বা প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, গেল আমাদের একটা স্ট্রাকচার। 2 নাম্বার আসো আমাদের, এটা গেল প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা যদি পাস্ট ইনডেফিনিটে করি তাহলে কি করব, পাস্ট ইনডেফিনিটকে নেগেটিভ করলে খেয়াল করো তো কি লিখবো আমরা, ডিড নট প্লাস ভার্বে বেস ফর্ম। কি হবে বলো তো, ডিড নট, ডিড নট, হ্যাঁ, ডিড নট এর পরে ভার্বে বেস ফর্ম। ডিড নট এর পরে কিন্তু পাস্ট করা যাবে না, হ্যাঁ। তাহলে যেমন ধরো আমি যদি লিখি যে যে আই ডিড নট, বলো তোমরা কোনটা হবে, হ্যাঁ, কমপ্লিট অথবা কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, কোনটা হবে বলো তো, এখানে কোনটা হবে বলো, আই ডিড নট কমপ্লিট অথবা কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। এই যে আমরা স্ট্রাকচার অনুযায়ী কোন প্রশ্নের উত্তরটা আমাদের সঠিক হবে, আমি আমার হোমওয়ার্ক করিনি, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে এই দুইটা অপশনের মধ্যে কোনটা সঠিক, ভালো ভাবো ভাবো কি হবে। কমপ্লিট, রাইট, কমপ্লিট। তাহলে কি হবে, এখানে অবশ্যই উত্তর হবে কোনটা আমাদের, উত্তর হবে হচ্ছে আমাদের কমপ্লিট। এটা কিন্তু হবে না কারণ ভার্বে বেস ফর্ম। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ডেফিনিট। আর বাকি সকল টেন্সে নট প্লাস স্ট্রাকচার অনুযায়ী হবে, বাকি সকল টেন্সে কি হবে, নট হয়ে স্ট্রাকচার অনুযায়ী হবে তার, অর্থাৎ কন্টিনিউয়াসে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে অ্যামিজার নট প্লাস ভার্বের সাথে আইএনজি, শুধু পার্থক্যটা এই দুইটা টেন্সে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখাই যে আর কোন কোন ক্ষেত্রে নেগেটিভ হয় কিভাবে, দেখো মোডাল ভার্বে, হ্যাঁ, মোডালে নেগেটিভ কিভাবে হয়, মোডাল, মোডাল ভার্বে নেগেটিভ কিভাবে হবে খেয়াল করো তো, মোডালে হচ্ছে মোডাল অক্সিলিয়ারি প্লাস নট প্লাস ভার্বে বেস ফর্ম, শেষ। আচ্ছা, তাহলে ভাইয়া মোডাল অক্সিলিয়ারি কোনগুলা, এটা আমরা একটু লিখে রাখি যে মোডাল অক্সিলিয়ারি কোনগুলা। যেমন ধরো হতে পারে কি, কি হতে পারে, শ্যাল অথবা উইল, ক্যান অথবা কুড, মে অথবা মাইট, অথবা মাস্ট, অথবা উড,
এগুলোর পরে কি হবে? এগুলোর পরে হচ্ছে নট প্লাস ভার্বের বেস ফর্ম। শেষ শেষ আমার কাজ, বুঝে গেল? আচ্ছা, তাহলে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওথ, টু কে নেগেটিভ করব কি দিয়ে? সাথে নট বসাবো, ভার্বের বেস ফর্ম বসাবো, আমার কাজ শেষ। তাহলে এইখানে একটা প্রশ্ন যদি তোমাদেরকে করি যে আমি তাকে ডাক দেইনি, বাট আমি তাকে আমি আমি বললাম যে আমি কাজটি করতে পারিনি, এটা ইংলিশ কি হবে ভাবো? আই কুড নট ডু অর ডিড দ্য ওয়ার্ক। এইটা যদি পারো তাহলে তুমি নেগেটিভ সব কিছু করতে পারবা। বলো, আই কুড নট ডু দ্য ওয়ার্ক নাকি আই কুড নট ডিড দ্য ওয়ার্ক? কোন উত্তরটা সঠিক হবে? ম্যারাথন গতিতে 2x স্পিডে পড়ান, এটা আবার কেমন কথা রে বাবা? তোমার পরীক্ষা এখন, সবার তো পরীক্ষা না। আর পরীক্ষার আগের রাতে তুমি কেন পড়বা? তুমি সারা বছর কি করছো? কুড নট ডু, রাইট? তাহলে উত্তর কোনটা হবে? উত্তর সঠিক হচ্ছে আমাদের এটা, কারণ বেস ফর্ম হবে আর ডিড পাস্ট ফর্ম হবে না, তাহলে উত্তর কাটা। শেষ আমাদের। আমরা মোটামুটি এই কনসেপ্টটা বুঝলাম। দেখি একটু প্রবলেম সলভ করে দেখি তো আমরা। ওকে, বাট দ্য ম্যান, খেয়াল রাখতে হবে রিলেটিভ প্রোনাউন, এই হু কার জন্য বসছে? ম্যানের জন্য। তাহলে এখানে অক্সিলারি বসবে কার অনুযায়ী? ম্যান অনুযায়ী বসবে, ঠিক আছে? হু ড্যাশ গিভ আপ দ্য রং উইল সাফার শিওরলি। বলছে যেই মানুষ ভুলগুলো ছেড়ে দেয় না, ভুল ত্যাগ করে না, উইল শিওরলি সাফার অথবা উইল সাফার শিওরলি, সে নিশ্চিতভাবে খুব কষ্ট ভোগ করবে, তাই তো? তাহলে এখন কথা হচ্ছে দ্য ম্যান, এটা কোন পার্সন বলতো? দ্য ম্যান কি এখানে? দ্য ম্যান হচ্ছে থার্ড পার্সন। দ্য ম্যান কি বলতো সবাই? দ্য ম্যান কি একজন মানুষ, যেহেতু এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তো? তাহলে কি হবে? ম্যানের সাথে প্রেজেন্ট টেন্সে ডাজ নট গিভ আপ কি হবে? ম্যান কিন্তু একজন, ম্যান একজন সিঙ্গুলার। সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় থার্ড পার্সন, তখন কিন্তু ডু নট গিভ আপ হয় না, ডাজ নট গিভ আপ কি হয়? ডাজ নট গিভ আপ। এখানে ডু নট দিলে হবে না। আমি আমি আমার কথা বুঝতে পারছো? একজন মানুষ, দেখো দ্য ম্যান থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে দ্য ম্যান যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ওই অনুযায়ী কি হবে? ডু নট তো হয় না, আমরা দেখেছি না এর আগে ডাজ নট হয় প্রেজেন্ট ডিফিনিটিভ ক্লাসে বা টপিকে। তাহলে কি হবে? দ্য ম্যান হু ডাজ নট গিভ আপ। তাহলে ডাজ নটের সাথে কি হবে? অবশ্যই ভার্বের বেস ফর্ম। ডাজ নটের সাথে কি হবে? প্রেজেন্ট টেন্সে গিভ আপ, ভার্বের বেস ফর্ম। গিভ, গিভে যায় কিন্তু গেভ হবে না। ওকে, ডাজ নট গিভ আপ, গুড। তারপর আসো সেলফিশনেস, এই যে একটা ওয়ার্ড, হ্যাঁ, সেলফিশনেস মানে কি? মানে হচ্ছে এইটাও কি? এইটাও আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার। ওকে, খেয়াল রাখবা আই, উই, ইউ, দে, এগুলো ছাড়া দুনিয়ার যত ওয়ার্ড আছে, যত নাউন আছে, সবাই থার্ড পার্সন সিঙ্গুলার। কি বললাম? আই, উই, ইউ, দে, এই চারটা, আই, উই, ইউ, দে, এই চারটা ছাড়া দুনিয়াতে যত নাউন, যত কিছু নাম পাবা, তারা সবাই থার্ড পার্সন সিঙ্গুলার। দ্য ম্যান এই চারটার বাইরে থার্ড পার্সন সিঙ্গুলার। সেলফিশনেস এই চারটার বাইরে, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে সেলফিশনেস ড্যাশ হেল্প দ্য সোসাইটি, এই যে স্বার্থপরতা, এটা কখনোই সমাজকে সাহায্য করে না। স্বার্থপরতা সমাজকে সাহায্য করে না। তাহলে কি হবে? ডাজ নট হেল্প, ডাজ নট হেল্প। ওকে, আচ্ছা, দে ড্যাশ নট সাপোর্ট, এইখানে খেয়াল করো দে আবার কি? দেখি থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাঁ দেখো তো, দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, তার মানে ওই যে এস বাই এস এর সূত্র এখন কাজে লাগবে না, থার্ড পার্সন প্লুরাল। বলো তো এখন তাহলে কি হবে? এটা, এই প্রশ্নের উত্তর কি হবে একটু ভাবো। এই প্রশ্নটা তোমরা পারবা কিনা বলো তো? দে ড্যাশ সাপোর্ট দেমসেলস, অলস মানুষরা নিজেরা নিজেদেরকেই সাহায্য করে না। ডু নট সাপোর্ট, রাইট? কি হবে? ডু নট সাপোর্ট, কারণ দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, আর প্লুরাল নাম্বারের সাথে ডাজ বা ইয়েস যুক্ত হয় না। গুড, কংগ্রাচুলেশনস। তাহলে কি হবে? দে ডু নট সাপোর্ট। এত পারলে কেমন হবে? তুমি খুব ভালো পারতেছো, ফাইন। হি ডিড নট, দেখো অলরেডি নেগেটিভ করে দিছে। আমরা পাস্ট সিম্পলের নেগেটিভ দেখেছি, ডিড নটের সাথে ভার্বের জাস্ট বেস ফর্ম, কোনো পাস্ট হবে না ভাইয়া, লিখে দেখাইছি দেখো। এই যে তুমি স্ট্রাকচারে দেখলে বুঝবা, এই যে ডিড নট প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে কি হবে? এখানে
আমার প্রেসক্রাইব বেস ফর্মে আছে, বেস ফর্মে দেব, কোনোভাবে এটাকে পাস্ট করা যাবে না। তাহলে হি ডিড নট, কি হবে উত্তর? প্রেসক্রাইব। হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং। সে রাজার জন্য কোনো রকম ওষুধ প্রেসক্রাইব করলো না বা পরামর্শ দিল না। ওকে, আমরা আসি একটু আমাদের টাইপ 3 এ প্যাসিভ ভয়েস। হ্যাঁ, আমাদের টেন্সের মধ্যে আমরা তো টেন্সের বেসিক ক্লাসও করেছি, রাইট? আমরা ইনডেফিনিটের ক্লাস করেছি, কন্টিনিউয়াসের ক্লাস করেছি, রাইট? ওকে, আচ্ছা, আমরা এখন একটু দেখবো যে প্যাসিভ ভয়েসের ইনডেফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, এগুলোর প্যাসিভ ভয়েসটা কেমন হয় খেয়াল করো। দেখো, আমরা একটু প্যাসিভ ভয়েস, হ্যাঁ, প্যাসিভ ভয়েস ইনডেফিনিট নিয়ে একটু আমরা আলোচনা করব। হ্যাঁ, প্যাসিভ ভয়েস, ওকে, কোন টেন্সের বলো তো? ইনডেফিনিট। ওকে, খেয়াল করো, ইনডেফিনিটের প্যাসিভ নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? দেখো, আমরা প্রেজেন্ট নিয়ে যদি একটু দেখি, হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ খেয়াল করো, স্ট্রাকচারটা কেমন হবে? এম অথবা ইজ অথবা আর এর সাথে সরাসরি V3। সবাই ঠিক স্ট্রাকচারটা লিখো তো। কি বললাম? প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের স্ট্রাকচার কি? এম অথবা ইজ অথবা আর প্লাস V3। যদি আমরা পাস্ট ইনডেফিনিটের দিকে তাকাই তাহলে কি পাচ্ছি? পাস্ট ইনডেফিনিট কি পাচ্ছি আমরা? ওয়াজ অথবা ওয়ার, তার সাথে কি পাচ্ছি? অবশ্যই V3। প্যাসিভ মানে V3। আর ফিউচার ইনডেফিনিটে কি পাচ্ছি আমরা? ফিউচার ইনডেফিনিটের প্যাসিভে কি পাচ্ছি আমরা? শ্যাল বি অথবা উইল বি প্লাস V3। ওকে, শেষ। এখন এই স্ট্রাকচার অনুযায়ী আমি একটা সেন্টেন্স বানিয়ে দেখি তো কেমন হয়। যেমন ধরো আমি বললাম যে ক্রিকেটকে বলা হয়, ক্রিকেট কিন্তু নিজেকে নিজে বলে না, ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। তাহলে ক্রিকেট কি হবে এখানে বলতো? ক্রিকেট আমরা কি দিয়ে উদাহরণটা দিতে পারি? ক্রিকেট সিআরই সিআরআই সি, হ্যাঁ, আচ্ছা, ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। আচ্ছা, তাহলে ক্রিকেটকে বলা হয়, প্যাসিভ সেন্টেন্সটা এমন হবে যে সাবজেক্ট নিজে ভার্বের কাজটা করবে না। তাহলে এই যে বলার কাজটা কি ক্রিকেট নিজেকে নিজে ক্রিকেটকে বলে? ক্রিকেটকে নিজেকে বলে যে আমি ভদ্রলোকের খেলা? না। মনে রাখবা, যেই সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের কাজটা করে না সেটাই প্যাসিভ সেন্টেন্স। যে সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারতেছে না, দ্যাট ইজ কল্ড আ প্যাসিভ সেন্টেন্স। তাহলে ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা মানে এটা অন্য কেউ বলে, জনগণ বলে, পৃথিবীর মানুষ বলে। হ্যাঁ, ক্রিকেট নিজেকে নিজে বলে না। এটাকে ধরা হয় একটা ভদ্র খেলা হিসেবে। তাহলে এটাকে ধরা হয়, এটা এই খেলা কি নিজেকে নিজে ধরে, বিবেচনা করে? না, মানুষ বিবেচনা করে। বুঝা গেল? তাহলে কি হবে? ইট ইজ কল্ড। তাহলে ক্রিকেট ইজ কল্ড আ জেন্টলম্যান গেম। ওকে, ক্রিকেটকে বলা হয় কি? ভদ্রলোকের খেলা, ভদ্রলোকেদের খেলা। 2 নম্বর আসো, যদি পাস্ট করি তাহলে বললাম যে গাছটা কাটা হয়েছিল। এটা প্যাসিভ কি হবে বলতো? গাছটি কাটা হয়েছিল, তাহলে কি পাচ্ছি আমরা? অথবা তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাহলে দে, বলো এটা কি করবা? তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, এই সেন্টেন্সটা প্যাসিভ কি হবে বলো? এই স্ট্রাকচার মেইনটেইন করে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তার মানে দাওয়াত কিন্তু তারা নিজেরাকে নিজে দেয় নাই, অন্য কেউ দিয়েছে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট দাওয়াত দেওয়ার কাজটি করতে পারতেছে না, তাই এটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে দে ওয়্যার ইনভাইটেড, এই যে ফাইন, রাফসান হাসান, গুড, কংগ্রাচুলেশনস। প্রতীক, রাইট, গুড। তাহলে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, দে ওয়্যার, দের সাথে কি যায়? ওয়্যার। দে ওয়্যার ইনভাইটেড ইন দ্য সিরেমনি, ইন দ্য সিরেমনি। তাদেরকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল, এটাও কি প্যাসিভে। ফিউচার বললাম যে আমরা একটা এক্সাম্পল দিলাম যে বললাম যে অনুষ্ঠানটা আয়োজিত হবে, অনুষ্ঠানটা, তাহলে কি পাচ্ছি? দ্য সিরেমনি
অনুষ্ঠানটি আয়োজিত হবে, রাইট, বা আয়োজন করা হবে, তাহলে এটা ফিচার কি হবে? দ্য সিরেমনি উইল বি সেলিব্রেটেড। দ্য সিরেমনি উইল বি সেলিব্রেটেড। দ্য সিরেমনি উইল বি সেলিব্রেটেড। অনুষ্ঠানটা আয়োজিত হবে। ঠিক আছে? The ceremony will be celebrated বা অর্গানাইজড। ওকে, সেলিব্রেটেড বলতে পারো, অর্গানাইজড বলতে পারো। তাহলে এইটা হচ্ছে আমাদের প্যাসিভের প্যাটার্ন। তাহলে প্যাসিভ কখন করব? এইটা হচ্ছে মূল কথা, যে প্যাসিভ করব যখন আমাদের সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেটা ভার্বের কাজটা করতে পারে না। দেখো এইখানে তোমরা একটু ব্যাখ্যাটা দেখো সুন্দরভাবে, যে কিভাবে আমরা এই জিনিসটা বুঝবো যেটা আসলে একটা প্যাসিভ হবে। খেয়াল করো, এই সেন্টেন্সের সাবজেক্ট কি বলতো? ক্রিকেট। হ্যাঁ, আর এই সেন্টেন্সটার ভার্বটা কি বলো দেখি? এটা ভার্বটা কি? এই সেন্টেন্সের ভার্বটা কি? কল, রাইট? ধরো এইটুকু তুমি ধরো না, কলটাই ধরো জাস্ট। আবার এখানে আসো, সাবজেক্ট কে? দে, আর ভার্ব কি? ইনভাইট, তাই তো? আবার খেয়াল করো, খুব মজার ব্যাপারটা, খুব ভালো। এখানে সাবজেক্ট কি? দ্য সিরেমনি, রাইট? আর এখানে ভার্বটা কি বলতো? ভার্বটা হচ্ছে আয়োজন করা। এবার তুমি সহজেই বুঝতে পারবা যে তুমি কখন প্যাসিভ করবা আর কখন করবা না। এখন এখানে খেয়াল করো, ক্রিকেট ইজ কল্ড আ জেন্টলম্যানস গেম। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। এখন ধরো এই যে বলা, হ্যাঁ, কাউকে কোনো কিছু বলা, এটা ক্রিকেট কি বলার ক্ষমতা রাখে? ক্রিকেট তো একটা খেলার নাম জাস্ট, সে বলবে কি করে? তার মানে দেখা যাচ্ছে যে এখানে ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারতেছে না। দ্যাট মিন্স এইটা একটা প্যাসিভ ফরম্যাটেরই সেন্টেন্স। এখানে আসো, দে ওয়ার ইনভাইটেড ইন দ্য সেরেমনি। তাহলে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল। তাহলে তারা কি দাওয়াত দিয়েছে নাকি তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে? তারা দাওয়াত খাইতে আসছে, রাইট? তার মানে তারা কাউকে দাওয়াত দেওয়া নাই। তাহলে এই যে ইনভাইট করা মানে কাউকে দাওয়াত দেওয়া, তারা দাওয়াত দেয় নাই, বরং তাদেরকেই দাওয়াতটা দেওয়া হয়েছে। তার মানে এই দাওয়াত দেওয়ার কাজ তারা করে নাই, তারা পাওয়ার কাজটা করছে, উল্টা করছে। দ্য সিরেমনি উইল বি সেলিব্রেটেড, তাহলে অনুষ্ঠিত হওয়া। তাহলে অনুষ্ঠানের কি ক্ষমতা আছে কেউ তাকে আয়োজন না করলে নিজে নিজে আয়োজিত হওয়া? অনুষ্ঠান তো একটা প্রোগ্রামের নাম। এই অনুষ্ঠান তো একটা জড় জিনিস, তার কি আয়োজন করার ক্ষমতা আছে? না। তাহলে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল মানে এটা অন্য কেউ করেছে। বুঝে গেল? তাহলে এই কনসেপ্টটা মনে রাখবা। তাহলে আমরা একটু সেন্টেন্সগুলোকে দেখি তো সলভ করতে পারি কিনা। কি বলছে খেয়াল করো, যে ইট ড্যাশ রিগার্ডেড অ্যাজ আ শিয়ার ওয়েস্টেজ অফ টাইম। তাহলে এটাকে ধরা হয়, ধরো ফেসবুকিং, স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া, এটাকে বিবেচনা করা হয় বর্তমান টেন্সে অ্যাজ আ শিয়ার ওয়েস্টেজ অফ টাইম। এটা সময়ের একটা যথেচ্ছ ব্যবহার, একটা সময়ের বড় ধরনের অপচয় হিসেবে এটাকে ধরা হয়। তাহলে কি হবে? রিগার্ডেড ইটের সাথে কি যাবে প্রেজেন্ট টেন্সে? ইট ইজ, রাইট? ইট কি থার্ড পারসন সিঙ্গুলার, ইট ইজ রিগার্ডেড। এটাকে আমরা কি বলি? ইট কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? ইট ইজ রিগার্ডেড, ইট ইজ রিগার্ডেড। ইট অর্গানাইজড বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন। এটা একটা প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। প্যাসেজটা পাস্ট কনটেক্সটে ছিল, একটু সবাই নোট করে রাখো। কনটেক্সট মানে এটা যে প্যাসেজের যে মূল কথাটা, মূল প্রতিপাদ্যটা পাস্টে ছিল, তাহলে আমরা পাস্ট ধরে করব, কারণ কি এখানে তো আর পুরো প্যাসেজটা তো তুলে দেওয়া পসিবল না। তাই আমি জাস্ট তোমাকে বলে দিলাম এটা পাস্টের কনটেক্সটে আছে। তাহলে একটা আয়োজন, একটা বন মেলা, ঠিক আছে, বৃক্ষ মেলা। তাহলে এই বৃক্ষ মেলা হচ্ছে ইট দিয়ে বুঝাইছে কাকে? বৃক্ষ মেলাকে। এই বৃক্ষ মেলাটা আয়োজিত হয়েছিল স্থানীয় প্রশাসন এবং কি সরকারের সামাজিক বনায়নের সমন্বয়ে। সরকার যে সামাজিক বনায়ন পরিকল্পনা আছে, কর্মসূচি এবং স্থানীয় সরকার, এই দুইটা মিলে এই আয়োজনটা করা হয়েছিল। তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ অর্গানাইজড, তাই না? পাস্টে যেহেতু তাহলে কি হবে? ইট ওয়াজ অর্গানাইজড। কারণ বৃক্ষ মেলা কিন্তু নিজেকে নিজে আয়োজন করতে পারে না। তারপর আসো, ইনফ্যাক্ট ক্রিকেট ইজ ড্যাশ দ্য জেন্টলম্যানস গেম। সত্য কথা যেহেতু, তাহলে প্রেজেন্টই হবে। তাহলে ক্রিকেট কি একটা খেলার নাম, তার মানে সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ। কলের ভিতরে কি হবে? প্যাসিভ, অবশ্যই আমার কল্ড লাগবে। ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। ক্রিকেটকে বলা হয় ভদ্র লোকেদের খেলা। ঠিক আছে, ডান। ক্রিকেট খেলা পারো কে কে বলো তো দেখি? তোমরা ক্রিকেট খেলা পারো নাকি পারো না এমনি?
ওকে, এবার আসি আমরা প্যাসিভ ভয়েসের কন্টিনিউয়াস এবং মোডাল। হ্যাঁ, কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস এবং মোডালসের প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব, কখন করব, সেন্টেন্সের বাংলা কেমন হবে, এইটা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো, আমরা প্রথমে প্যাসিভ নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, প্যাসিভ মোডালস। প্যাসিভ ভয়েস কার? কন্টিনিউয়াসের। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সে আমরা প্যাসিভ গুলো করবো। হ্যাঁ, সবাই একে একে একটু মনোযোগ দাও। আমরা প্রথমে দেখব হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি বলতো? এম অথবা ইজ অথবা আর সাথে কি থাকবে? একটা বিং থাকবে। কি থাকবে বলতো? বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। কি বললাম? এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং এর পরে কি থাকবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস আসো, সরি আমরা প্রেজেন্ট তো করে ফেলছি, আমরা পাস্ট কন্টিনিউয়াস দেখি। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্যাসিভে কেমন হবে স্ট্রাকচারটা? সেটা হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, সাথে একটা বিং থাকবে, সাথে কি থাকবে? ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। বোঝা গেল? সবাই স্ট্রাকচারগুলো একটু নোট করে ফেলো। 3 নাম্বার কি পাচ্ছি আমরা? ফিউচার কন্টিনিউয়াস, রাইট? ফিউচার কন্টিনিউয়াস আমরা কি পাচ্ছি? শ্যাল বি অথবা উইল বি, সাথে অবশ্যই একটা বিং যুক্ত হবে, তারপরে কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম। আচ্ছা, এবার আমরা সেন্টেন্সগুলোকে একটু প্যাসিভ করে আসলে দেখি যে আসলে করতে কেমন লাগে প্যাসিভকে। তাহলে প্যাসিভ করলে কেমন লাগে সেন্টেন্সগুলো দেখি তো। যেমন বললাম যে বর্তমানে যদি বলি, বর্তমানে বললাম যে গাছটি কাটা হচ্ছে। আমি যদি বলি গাছটি কাটা হচ্ছে, এটা প্যাসিভ কি হবে? তোমরা করো তো দেখি। হ্যাঁ ভাই, তোমাকে দিয়ে দিলাম, তোমরা একটু করো। দ্য ট্রি, আমি বাংলাটা বলে দিলাম, গাছটি কাটা হচ্ছে। দ্য ট্রি, আমি সাবজেক্ট বলে দিছি, তোমরা অ্যান্সার করো। দ্য ট্রি ড্যাশ, গাছটা কাটা হচ্ছে। তাই গাছ নিজেকে নিজে কাটতেছে না, অবশ্যই প্যাসিভে আছে। পাঁচটা দিলাম যে যে কি বললাম যে যে চিঠিটি লেখা হচ্ছিল, চিঠিটি লেখা হচ্ছিল, দ্য লেটার। ওকে, দ্য লেটার। দেখি তোমার পারো কিনা। চিঠিটি লেখা হচ্ছিল, এটা ইংলিশ করো। আর ফিউচারে দিলাম যে যে বইটি পড়া হতে থাকবে, বইটি পড়া হতে থাকবে, দ্য বুক। সবাই একটু দেখি তোমরা প্যাসিভের স্ট্রাকচারটা দেখেই সেন্টেন্স বানাইতে পারো কিনা। এই তো অলরেডি অ্যান্সার করে দিছে, কাট, রাইট। এই যে তোমরা ভালো তো, শুধু দ্য ট্রি ইজ বিং কাট, গুড। এই ছেলেরা কই? ছেলেদের কমেন্ট পড়ি আমি। হ্যাঁ, ইকবাল বলছে দ্য ট্রি ইজ বিং কাট। ইকবাল, গুড, কংগ্রাচুলেশনস ইকবাল, উত্তর সঠিক হয়েছে। মোস্তফা কামাল, দ্য ট্রি ইজ বিং কাট, উত্তর সঠিক, গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। এই তোমরা কি খাও সকালবেলা? এত চমৎকার, এত দ্রুত অ্যান্সার দাও কিভাবে তোমরা? সকালে কি খাও তোমরা? তোমরা কি, আমি তো সকালে ভাত টাত খাই না, আমি ভাত খাই, রুটি খাই। তোমরা কি এগুলোই খাও নাকি তোমরা হচ্ছে কি হানিনাট হানিনাট খাও, অথবা মধু খাও, অথবা হচ্ছে এই যে কি বলে সিয়া শিট খাও, অথবা কি বলা যায় আরো কি কি আছে? তোমরা এগুলো খাও না? তোমাদের এত শক্তি কোত্থেকে? তোমাদের মানে তোমরা এত দ্রুত অ্যান্সার করে ফেলো। আমার তো এত শক্তি নেই, আমি তো দ্রুত লিখতেও পারি না, তোমরা অ্যান্সার করে ফেলো। আসলে নিউয়ার জেনারেশন ইজ অলওয়েজ স্মার্টার, রাইট? নতুন প্রজন্ম সবসময় বেশি স্মার্ট হয়ে থাকে। আমি প্রশ্ন দেওয়ার আগে তুমি লিখে ফেলতেছো, বাপরে বাপ, মাশাআল্লাহ। আল্লাহ তোমাদের সহায় হোক, তোমরা আরো বেশি উত্তরোত্তর নিজেকে ছাড়িয়ে যাও, তোমরা সফলতার গন্তব্যে পৌঁছাও। তোমাদের যেই স্বপ্ন, যার যেই স্বপ্ন, এইচএসসি পরীক্ষা পাশ করা, ভালো ফলাফল করা, হ্যাঁ, যত কিছু আছে সবকিছু তোমরা পাও, এই দোয়া করি তোমাদের জন্য। দ্য ট্রি, তাহলে কি হবে? ট্রি এর সাথে অবশ্যই ইজ যাবে, ইজ, সাথে কি পাচ্ছি আমরা কন্টিনিউয়াসের জন্য? বিং। আর কাটা ইংলিশ কি? কাট, কাট কাট কাট, তিনটা সেম, রাইট? কাট কাট কাট, তিনটা সেম। কাট, এটা V1 V2 V3 সবগুলো একই রকম, তাহলে কাট কাট কাটি হবে। 2 নম্বর আসো, চিঠিটি লেখা হচ্ছে, দ্য লেটার ইজ বিং রিটেন, দ্য লেটার
ইজ বিং রিটেন। তারপর আসি, বইটি পড়া হচ্ছে, দ্য বুক ইজ বিং রেড, ইজ বিং রেড। ওকে, এই ক্ষেত্রে রিডের ক্ষেত্রে সেম জিনিস, এটাই V1, এটাই V2, এটাই V3। তবে মাথায় রাখতে হবে রিড যখন প্রেজেন্টে তখন উচ্চারণ রিড, আর পাস্টে বা পাস্ট পার্টিসিপল উচ্চারণ হচ্ছে রেড। উচ্চারণ কি হয়? রেড। ও এখানে মনে আমি ভুল করছি না, আহারে এটা কি পাস্টে আছে না, এটা ওয়াজ হবে, রাইট? এখানেও ভুল হয়েছে, আমি একটা দিয়ে সবগুলো করে ফেলছি ওয়াজ। আর এখানে কি হবে? দ্য বুক উইল বি রেড। ঠিক আছে, উইল বি রেড, সরি উইল বি বিং রেড, একটু ভুল হয়েছে, উইল বি বিং, বইটা পড়া হয়ে থাকবে, সরি পড়া হতে থাকবে, দ্য বুক উইল বি বিং রেড। হ্যাঁ আমি ভুল করেছিলাম, ওকে। আচ্ছা এবার আমরা কন্টিনিউয়াস গুলো আমরা একটু প্যাসিভের প্যাটার্নটা দেখি তো, চলো তো সবাই একটু প্যাসিভে আমরা কিভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ করব। সবাই একটু প্যাসিভের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দেখো। মোডালের মোডাল অ্যাক্টিভ। ওকে, মোডাল অ্যাক্টিভ কেমন হয় বলো তো? মোডাল অ্যাক্টিভের স্ট্রাকচারটা এরকম যে, মোডালে অ্যাক্টিভটা কিরকম বলো তো? সাবজেক্ট প্লাস মোডাল প্লাস ভার্বের বেস ফর্ম। সবাই একটু নোট করে রাখো এটা। হ্যাঁ, সাবজেক্ট প্লাস মোডাল প্লাস বেস ফর্ম। ভাই একটু আগে লিখে দিচ্ছি মোডালগুলো। হ্যাঁ, একটু আগে তোমাদেরকে লিখে দিছিলাম, কোথায় যেন, এই যে দেখো, এই যে এই মোডাল ভাই লিখে দিচ্ছি, তাই এখানে আবার আমি একই জিনিস আরো একবার রিপিট করছি না। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আছি আমরা। ওকে, তাহলে এই জায়গাটা খেয়াল করো, দেখি প্যাসিভ ভয়েস আমরা কোথায় আছি? এই জায়গায়। তাহলে আমরা একটা সেন্টেন্স বানিয়ে দেখি কিরকম হয় ব্যাপারটা। যেমন ধরো কি হতে পারে, আমি বললাম যে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারবো, তাইলে আমরা কি লিখছি? উই ক্যান সলভ দিস প্রবলেম, রাইট? তাহলে খেয়াল করো তো এই জায়গায় কি ঘটছে, এখানে সাবজেক্টটাকে উই, আর ভার্বটাকে বলো তো, ভার্বটা হচ্ছে আমাদের এখানে সলভ, রাইট? তার মানে হচ্ছে এইখানে খেয়াল করো, এখানে যে সলভ করার কাজটা, এটা কি উই সাবজেক্ট করতে পারে না? তার মানে দেখো এই সাবজেক্টের এই কাজটা করার ক্ষমতা আছে, তার মানে যখন ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। ওকে, এখন ধরো এই সেন্টেন্সটা আমি বুঝলাম। হ্যাঁ, প্যাসিভের স্ট্রাকচারটা কেমন দেখো তো। আমরা যদি প্যাসিভের স্ট্রাকচারে যাই, মোডালের প্যাসিভটা দেখো, তাহলে আমরা পার্থক্যটা তুমি বুঝতে পারবা, সহজে ধরতে পারবা। এখন ধরো ভাই যদি বলি যে মোডাল প্যাসিভ, তাহলে এটা কেমন হবে? যেমন ধরো আমি যদি বলি যে এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট প্লাস মোডাল প্লাস বি প্লাস V3। ওকে, মোডাল প্লাস বি প্লাস V3। তাহলে এক্সাম্পলটা চিন্তা করো তো কেমন হইতে পারে। দেখো আমি বললাম যে সমস্যাটা সমাধান করা হতে পারে, খেয়াল করো, দ্য প্রবলেম ক্যান বি সলভড। আচ্ছা এখন তুমি একটু পার্থক্যটা খুঁজে ধরো, এখানে সাবজেক্ট কোনটা সেন্টেন্সের? দ্য প্রবলেম, রাইট? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। অপরদিকে এখানে ভার্ব কোনটা? সলভ, রাইট? এখন তুমি নিজে একটু চিন্তা করো তো, এটা যেমন হচ্ছে আমি টিক মার্ক দিতে পারি যে সাবজেক্ট ভার্বে কাজ করতে পারে। এখানে প্রবলেম নিজেকে সমাধান করতে পারে? সমস্যা কি সমাধান করতে পারে? অবশ্যই না। উত্তর হচ্ছে না। সমস্যা নিজেকে যদি সমাধান করতেই পারতো, মানুষের প্রয়োজন ছিল না। তাহলে দ্য প্রবলেম ক্যান বি সলভড, এই সেন্টেন্সটা সঠিক না, এটা প্যাসিভে আছে। তার মানে মোডালে অ্যাক্টিভের প্যাটার্ন কি? মোডালের পরে ভার্বে বেস ফর্ম, আর প্যাসিভের প্যাটার্ন কি? মোডালের পরে বি প্লাস V3। শেষ।
হয়ে গেল। এখন আমরা একটু দেখি তো এখান থেকে কেমন প্রশ্ন আমাদের পরীক্ষায় আসলে বিগত বছরগুলোতে এসেছে, খেয়াল করো। তাহলে আমরা কন্টিনিউয়াসের প্যাসিভ দেখলাম, কি কন্টিনিউয়াসের বিং মানে অক্সিলারি প্লাস বিং প্লাস ভি থ্রি। ওকে, খেয়াল করো, স্টেপস টেক টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ। কি বলা হয়েছে বাংলা বুঝো, হ্যাঁ। স্টেপস টেক পদক্ষেপ, পদক্ষেপ কি নিজেকে নিজে নিবে? তুমি তুমি এটুকু বুঝো, তুমি অ্যাক্টিভে রাখবে না প্যাসিভে রাখবে এটা আগে ভাবো, উত্তর করতে হবে না, জাস্ট ভাবো। পদক্ষেপ কি নিজেকে নিজে নেয় টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ, এই যে বিখ্যাত সৈকতের, সমুদ্র সৈকতের সৌন্দর্য সংরক্ষণের জন্য বা রক্ষা করার জন্য পদক্ষেপ নিজেকে নিজেবে, এই পদক্ষেপ নেওয়া উচিত বা পদক্ষেপ অবশ্যই নিতে হবে। মোডাল বিভিন্ন রকম তো ইউজ করতে পারো, তুমি চাইলে এখানে শুড দিয়ে মোডাল প্যাসিভ করতে পারো বা অ্যাক্টিভ যেটা তুমি করতে চাচ্ছ, তুমি চাইলে মাস্ট দিয়ে করতে পারো, তুমি চাইলে ক্যান দিয়ে করতে পারো, এটা পরের আলোচনা। আগের আলোচনা হচ্ছে সেন্টেন্সটা অ্যাক্টিভে রাখবা না প্যাসিভে রাখবা, সেন্টেন্স দেখে বুঝো। পদক্ষেপ নিজেকে নিজে নিতে পারে কি? শুড বি, এই যে শ্রাবণ হলে শুড বি টেক হয় না ভাইয়া, শুড বি টেক হয় না, স্টেপ শুড টেক হয় না। স্টেপ যদি তুমি অ্যাক্টিভে দাও তাহলে সেন্টেন্স কি দাঁড়াচ্ছে? পদক্ষেপ নিজেই নিজে নিবে। পদক্ষেপ নিজেকে নিজে কিভাবে নেয়? পদক্ষেপ হয় মানুষ নিবে, সরকার নিবে, জনগণ নিবে, কোন সংস্থা নিবে, কোন সংগঠন নিবে, কোন অর্গানাইজেশন নিবে। পদক্ষেপ নিজেকে নিজে নিতে পারে। তুমি যাও স্টেপস শুড অ্যাক্ট এর মানে হচ্ছে পদক্ষেপ নিজেকে নিজে নিবে, তারপরে সেন্টেন্সটা প্যাসিভি হবে, রাইট? স্টেপস প্যাসিভি, রাইট? তাহলে এই জায়গায় দেখো পদক্ষেপ নিজেকে নিজে নিতে পারে না, তাহলে প্যাসিভ হবে। তুমি এখানে শুড বি দিতে পারো, শুড বি টেকেন, অথবা কেউ চাইলে যদি একটু স্ট্রিক্ট হও তাহলে কি দিবা? মাস্ট বি টেকেন। ওকে, অথবা ক্যান বি টেকেন দিতে পারো, যে নেওয়া হতে পারে। কেউ চাইলে এখানে ক্যান বিও দিতে পারো, ক্যান বি টেকেন। অল আর রাইট, সবগুলো উত্তর সঠিক, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো, বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং। দেখো কি দেওয়া আছে, অলরেডি তোমাকে প্যাসিভ করে দেওয়া আছে। দেখো ইজ প্লাস বিং, তুমি চোখ বন্ধ করে এটা প্যাসিভ করবা, কারণ কি আমরা জানি কি এম ইজ আর বিং প্লাস ভি থ্রি প্যাসিভের প্যাটার্ন। তাই তোমার অলরেডি অর্ধেক করে দেওয়া আছে, যে তোমার অক্সিলারি দেওয়া আছে, বিংও দেওয়া আছে, তাহলে তোমার প্যাসিভ করা ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে পলিউটেড ভি থ্রি বসাই দাও, তাহলে কি হবে? পলিউটেড। ঠিক আছে, তুমি দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি হবে, এটা প্যাসিভ হবে। সেন্টেন্স দেখেই তো বুঝে ফেলছি আমি এটা প্যাসিভ, কারণ কি ইজ বিং দেওয়ার মানে এটা প্যাসিভ ছাড়া কিছু হইতে পারবে না, তাই না? 3 নাম্বার, দ্য পুয়ার স্টুডেন্টস, গরিব শিক্ষার্থীদেরকে ক্যান ব্রিং, ব্রিং মানে আনা, কোথাও নিয়ে আসা, আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। তাহলে গরিব শিক্ষার্থীরা নিজেদেরকে নিজেরা খাদ্যের বিনিময়ে শিক্ষার প্রোগ্রামের আন্ডারে আনবে, নাকি তাদেরকে আনা যেতে পারে? দেখো সরকার ভাবতেছে যে আমরা গরিব যে শিক্ষার্থীরা তারা পড়াশোনা করতেছে না কেন, কারণ তারা খাবারই তো পায় না, তারা কিসের পড়াশোনা করবে? তখন ঘুরে বাইরে কাজ করে, তারপর হচ্ছে বিভিন্ন ময়লা আবর্জনা টোকায় এটা বিক্রি করে, এভাবে, তাই না? তাহলে সরকার ভাবতেছে যে আমরা যদি গরিব দুঃখী শিক্ষার্থীদেরকে যদি আমরা পড়াশোনার আওতায় আনতে চাই, তাহলে কি করা যেতে পারে? খাদ্যের বিনিময়ে শিক্ষা। তুমি স্কুলে আসবা, স্কুলেই খাবার দিব আমরা, স্কুলের মধ্যে তোমার টিফিনের ব্যবস্থা থাকবে, স্কুলের মধ্যে খাবার দিব, খিচুড়ি দিব। তাহলে এটা কি হবে? শিক্ষার্থীদেরকে আনা যেতে পারে, শিক্ষার্থীরা নিজেরা নিজেরা আসবে না, গরিব দুঃখী ছেলেমেয়েরা তারা বুঝে না, তাদেরকে আনা যেতে পারে। বুঝে গেল? তাহলে সেন্টেন্সটা প্যাসিভই হবে, কারণ এটা সরকার পদক্ষেপ নেওয়ার কথা বলতেছে যে শিক্ষার্থীদেরকে আনা যেতে পারে। তাহলে কি হবে? ক্যান বি প্লাস ভি থ্রি, তাহলে বি ব্রট। হ্যাঁ, ক্যান তো অলরেডি দেওয়াই আছে, তাহলে আমরা কি লিখবো? বি ব্রট। ঠিক আছে, এগুলো ম্যাজিক্যাল। তুমি সেন্টেন্স যখন যত বেশি পড়বা তত বেশি এগুলো তোমার আয়ত্তে আসা শুরু করবে। ঠিক আছে, ওকে, আমরা প্যাসিভ আমাদের শেষ হলো। আমরা চলো একটু প্যাসিভ ভয়েসের, কন্টিনিউয়াস এন্ড মোডালসের আরো কিছু এক্সাম্পল আছে, আমরা এগুলো একটু সলভ করে ফেলি। অল কনসার্ট শুড বি কনসিয়াস অ্যাবাউট ইট। এটা না, সম্ভবত এখানে আসো। মোডাল, তোমরা হচ্ছে মোডালের, এইবার আসো হচ্ছে আমরা একটু মোডাল নিয়ে আলোচনা করবো, টাইপ 5। হ্যাঁ, এবার আসো, আমরা টাইপ 4 এ শেষ করলাম। টাইপ 4 এ আমরা কন্টিনিউয়াসের আমরা কি করলাম? মোডালে যে একটা কাজ
কি একটা কাজ পেসিভ কখন হবে এই জিনিসটা তোমার বোঝাটা সবার আগে জরুরি, যে পেসিভ মানে হইতেছে যে এই কাজটা সাবজেক্ট করতে পারে না, অন্য কেউ করে। যেমন কি গাছটা কাটা হচ্ছে, গাছ নিজেকে নিজে কাটতে পারে না, বুঝতে গেল? গাছ নিজেকে নিজে কাটতে পারে না বলেই এটাকে বলা হয়েছে, এটা বলা হয় পেসিভ সেন্টেন্স। আমরা মোডালের একটু অ্যাক্টিভ ফরম্যাটগুলো দেখব। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো, মোডালের অ্যাক্টিভের স্ট্রাকচারগুলো কেমন হয় খেয়াল করো। মোডালের অ্যাক্টিভ স্ট্রাকচার, মোডাল অ্যাক্টিভের বিভিন্ন অর্থ, হ্যাঁ অর্থগুলো কেমন দাঁড়ায় দেখো। আমি মোডালের বিভিন্ন সেন্টেন্স দিয়ে তোমাকে উদাহরণ দিয়ে বোঝাবো। হ্যাঁ, সবাই একটু নোট করো, সেন্টেন্সগুলো একটা একটা নোট করবা। বললাম যে we can solve the problem, we can solve this problem, okay, we can solve this problem, তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। বাংলাটা খেয়াল করো, আমার বাংলাটা জানা জরুরি। আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি, সমাধান করতে পারি, ওকে, একটা গেল। তাহলে যদি আমরা ক্যানের জায়গায় যদি ধরো আমরা শুড দিয়ে সেন্টেন্স বানাই, তাহলে কি দাঁড়াবে যে উই শুড ডু আওয়ার হোমওয়ার্ক নাও, আমাদের এখন আমাদের বাড়ির কাজ করা উচিত। তাহলে শুডের অর্থ কি দাঁড়াবে বলো তো? শুডের অর্থ দাঁড়াবে হচ্ছে উচিত। তাহলে আমাদের এখন বাড়ির কাজ করা উচিত, বাড়ির কাজ করা উচিত, ওকে। তারপরে খেয়াল করো, আমাদের মোট এরকম 3-4টা প্যাটার্ন থেকে প্রশ্ন আসে। এরপর যদি আমরা ক্যান দিয়ে পারলাম, শুড দিয়ে পারলাম, মাস্টের অর্থ কি দাঁড়াবে বলতো? মাস্টের অর্থ কি দাঁড়াবে? মাস্টের অর্থ কি দাঁড়াবে যে 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 আই মাস্ট স্টাডি হার্ড টু ফুলফিল মাই ড্রিম, টু ফুলফিল মাই ড্রিম। তাহলে খেয়াল করতে বাংলা কি দাঁড়াবে যে আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে মাস্ট যখন দিবা, এটার প্রবাবিলিটি অনেক বেশি, আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে কি পাচ্ছি? আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে আমার স্বপ্নকে পূরণ করতে, আমার স্বপ্নকে পূরণ করতে, স্বপ্নকে পূরণ করতে, ওকে, শেষ এটুকু। এখন একটা ছোট্ট একটা তথ্য জাস্ট তোমরা নোট করে রাখো, সেটা হচ্ছে কি, মোডালের নেগেটিভ কিভাবে করবা? মোডালের নেগেটিভ হচ্ছে মোডাল প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম, ওকে, এটা হচ্ছে নেগেটিভ মোডাল। এটাকে আমরা কি বলি? এটার নাম হচ্ছে নেগেটিভ মোডাল। সবাই এটাকে একটু নোট দিয়ে রাখো, হ্যাঁ, এটাকে সবাই একটু নোট করে রাখো। এটাকে কি পাচ্ছি আমরা? নেগেটিভ মোডাল, ওকে। সবাই এই জিনিসটাকে একটু এমন করে একটু চাঁদ মাখা মুখ বানায় রাখো এটাকে, হ্যাঁ, আমি একটু চাঁদ মাখা মুখ বানাই দিলাম। সুমাইয়া ইসপের বলেছে, আমার মনে হয় যে যত বেশি রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করবে সে তত এইগুলা পারবে, কজ এইগুলা প্র্যাকটিস এর বিষয়। সুমাইয়া, তোমাকে ধন্যবাদ তোমার এই গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য। কিন্তু এটাও তো সঠিক যে পথ না চিনে যতই প্র্যাকটিস করো তুমি ভুল পথে যাবা। এটা কি সঠিক না? সঠিক কিনা বলো? মনে রাখবা, সাঁতার শেখার কৌশল জেনে যত সাঁতার কাটবা সাঁতারে তত এক্সপার্ট হবা।
কিন্তু সাঁতার না জেনে পুকুরে নেমে গেলে কিন্তু পানিতে ডুবে মরতে হবে। তাই মনে রাখতে হবে যা পড়াচ্ছি তা যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটা আমি অনেক বেশি ভালো জানি। তাই আগে যা পড়াচ্ছি তা শেষ করো, তারপর প্র্যাকটিস করবা, বুঝছো? তাহলে মনে রাখতে হবে যে নিয়ম জানা ছাড়াও যদি তুমি প্র্যাকটিস করতে যাও তাহলে তুমি পারবা না, তুমি পারবাই না। তুমি রাইট ফর্ম ভার্বের স্ট্রাকচার ধরে দেখবা কিছুই বুঝো না। কারণ কি সেন্টেন্স কিভাবে গঠিত হয়, কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, বাংলা অর্থ কি আমি জানি না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, তাই তো? তাহলে মাথায় রাখবা যে আমরা যখন নিয়মটা জেনে যত বেশি প্র্যাকটিস করবো আমরা তত পারফেক্ট হব। আর নিয়ম জানা ছাড়াই যদি নেমে যাই মাঠে তাহলে দেখবা কিছুই বুঝো না। ধরো একটা উদাহরণ দিই, তোমরা ধরো এখন তোমরা তো এইচএসসি পড়ো তাই না? তোমাকে আমি সঠিক নিয়ম কানুন বলা ছাড়া তোমাদেরকে যদি ভাইয়া মেডিকেলের এমবিবিএস এর অ্যানাটমির বইটা দিয়ে দিই, কোনো টিচার তোমাকে কিছু পড়াইলো না বুঝাইলো না, তোমার কি মনে হয় তুমি খুব সহজে বুঝে ফেলবা? বলো তো, বুঝবা? অথবা তোমাদেরকে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা খুব কঠিন একটা তোমার ফিজিক্সের একটা বই এনে দিলাম, তুমি বুঝবা? যে কোনো টিচার তোমাকে নিয়মগুলো না বুঝাই দেয়, প্রবলেমগুলো না ধরায় দেয়, বুঝবা না? যখন ওই টিচার, বুয়েটের একজন টিচার তোমাকে ধরাই দিবে যে এটা এইভাবে এইভাবে, তখন তুমি প্র্যাকটিস করলে তুমি বেস্ট একটা ভার্সন তৈরি হবা। বাট তোমাকে এখন যদি এটা দিয়ে দেই তুমি পারবা না। ঠিক একই রকম তোমরা যা 26 ব্যাচে আছে অনেকে কিন্তু রাইট ফর্ম ভার্ব পড়ো নাই, স্ট্রাকচার কি, অ্যাক্টিভ কিরকম হয়, প্যাসিভ কিরকম হয়, কন্টিনিউয়াস কেমন হয় কিছুই জানি না। বাট ভাইয়া যখন তোমাকে স্ট্রাকচারগুলো দেখাই দিচ্ছি তুমি বই খুলে দেখবা সব সহজ লাগে। বাট এছাড়া শুধু শুধু বই খুলতে গেলে দেখবা অনেক কঠিন মনে হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছো সুমাইয়া? তোমার কথাটা সত্যি অনেক ঠিক। হ্যাঁ না ভাইয়া নিয়ম শিখেই তো প্র্যাকটিস। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার কথাটা, তোমার কথা আমি অনেক পুরোটাই বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে, আমরা পরে আসি। হ্যাঁ চলো এবার আমরা এটা একটু মনে রাখবো, পুরো জিনিসটা আমরা একটু প্র্যাকটিসের দিকে আসি। হ্যাঁ আচ্ছা এবার একটু মনোযোগ দাও, বাংলা অর্থটা এখানে খুব কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, হি ড্যাশ আন্ডারগো ফিজিক্যাল লেবার, এটা আসছে পাস্ট একটা অবস্থা থেকে। হ্যাঁ ও এখানে আরেকটা সেন্টেন্স লেখা ভাইয়া বাকি ছিল, আরেকটা সেন্টেন্স লিখো, আই উড সুইম ইন দ্য রিভার। তাহলে এটা বাংলা কি দাঁড়াবে? আমি নদীতে সাঁতার কাটতাম। কি দাঁড়াবে? আমি নদীতে সাঁতার কাটতাম। আমি নদীতে সাঁতার কাটতাম। ওকে আচ্ছা তাহলে খেয়াল করো তো, তাহলে এই সেন্টেন্সটার আমি অনেকগুলো জায়গায় তোমাকে মার্ক করে দিচ্ছি। যখন আমরা শুড ইউজ করতেছি তখন অর্থ দাঁড়াচ্ছে কি? উচিত। সবাই এই বাংলাগুলো নোট করো। যখন আমি ক্যান ইউজ করছি তখন অর্থ দাঁড়াচ্ছে কি? পারি। ওকে, যখন আমি মাস্ট ইউজ করছি তখন অর্থ দাঁড়াচ্ছে কি? যে অবশ্যই, অবশ্যই করা দাঁড়াচ্ছে, রাইট? যখন আমি উড ব্যবহার করতেছি, উড, হ্যাঁ তখন কি দাঁড়াচ্ছে বলো তো? উডের মিনিং দাঁড়াচ্ছে হচ্ছে কাটতাম, মানে করতাম, কিছু একটা কাজ করতাম, অতীত অভ্যাস। অতীতের কোনো একটা অভ্যাসকে বোঝায় হচ্ছে কি দিয়ে? আমাদের উড দিয়ে। এখন আসো এখানে কি বলতেছে খেয়াল করো, কি বলছে যে হি ড্যাশ ফিজিক্যাল লেবার, অতীতের একটা অভ্যাস, যা অতীতের একটা কোনো কাজ বোঝাইছে, যে রাজা কোনো শারীরিক ব্যায়াম করতো না। আমি নদীতে সাঁতার কাটতাম আর রাজা ব্যায়াম করতো না, নেগেটিভ, আন্ডারগোটা নেগেটিভ হবে। রাজা অতীতে কি করতো না? রাজা অতীতে কোনো কঠোর পরিশ্রম করতো না। তাহলে এইটা কিন্তু একটা পাস্ট কনটেক্সটে বলা, পাস্টের কনটেক্সটে বলা। তাহলে কি হবে বলো? তাহলে কি হবে? রাজা অতীতে কোনো কাজ করা, অতীত অভ্যাস, তাহলে কি হবে? উড, রাইট? নেগেটিভের জন্য কি হবে? নট। আমরা জানি মোরাল নট নেগেটিভ করে কি দিয়ে? ভার্বের বেস ফর্ম দিয়ে। তাহলে আন্ডারগো যা আছে তাই লিখে দাও, আন্ডারগো। তাহলে উড নট আন্ডারগো, সে কোনো পরিশ্রম করতো না। আদারওয়াইজ অন্যথায় উই ড্যাশ সাফার অ লট,
আমরা অনেক বেশি ভুগবো, ভবিষ্যতে কিছু হবে, ফিউচার টেন্স উইল, তাহলে উই উইল সাফার, উই উইল সাফার আ লট, আমরা অনেক বেশি ভুগবো, আমরা অনেক বেশি কষ্ট পাবো। অল অফ আস ড্যাশ অ্যাডোর দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের প্রত্যেকের উচিত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের শ্রদ্ধা করা উচিত, রাইট? কি হবে তাহলে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ধর হচ্ছে নেলসন ম্যান্ডেলা অথবা আরো যারা যারা আছে পৃথিবীতে, হ্যাঁ, বিজ্ঞানী যারা আছে, তাদেরকে কি করা উচিত? আমাদের শ্রদ্ধা করা উচিত। তাহলে কি এটা উচিত হবে না? তাহলে এই অ্যান্সারটা কি হবে বলো তো? এটা তোমরা বলো। বাট এভরিবডি শুড, অলরেডি শুড দেওয়া আছে, তাহলে দেখো সাবজেক্টও দেওয়া আছে, শুডও দেওয়া আছে, তাহলে তুমি কি করবা? তোমার যা করার তুমি করো, দেখি তোমরা এই দুটো অ্যান্সার সলভ করো। হ্যাঁ, তোমরা মাস্ট অ্যাডও দিতে পারো, চাইলে কেউ যদি মনে হয় যে না আমি অবশ্যই শ্রদ্ধা করব, তাহলে তুমি অবশ্যই মাস্টও দিতে পারো। এখানে তুমি শুড দিলে অ্যান্সার সঠিক হবে, মাস্ট দিলে আরো বেশি সঠিক হবে, যে তুমি সম্মান বেশি ভালোভাবে করতে যাচ্ছ, রাইট? এই তো, গুড, ফাইন। তাহলে কি হচ্ছে এখানে আমরা চাইলে শুড অ্যাডও দিতে পারি অথবা মাস্ট অ্যাডর, বোথ আর রাইট। ওকে, তাহলে শেষেরটা কি হবে বলতো? শেষে অলরেডি শুড দেওয়াই আছে, তার মানে ভার্বের বেস ফর্ম হবে, ভার্ব যেটা আছে এটাই বসবে, তাহলে কি হবে? কনসিডার। জানি কি শুডের পরে কি হবে? অবশ্যই ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস, তাহলে কি হবে? কনসিডার, কনসিডারই বসবে। শুড কনসিডার, শুড দেওয়া আছে, শুধু কনসিডার হবে। ওকে, আমরা আজকে আর একটা টাইপ শুধু সলভ করবো, ঠিক আছে? আমরা আর একটা টাইপ সলভ করবো, ঠিক আছে? সেটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। আমরা টাইপ 6 দিয়ে আমাদের আজকে ক্লাস শেষ করবো, ঠিক আছে? আমরা আমাদের টাইপ 6 দিয়ে শেষ করবো আজকে। খেয়াল করো কি বলছি, রিলেটিভ প্রোনাউন। ওকে, রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে বুঝো। কি বলি আমি? রিলেটিভ প্রোনাউন কি? এই যে হু, রাইট? এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে কোনটা? হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে কোনটা? হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। খুব মনোযোগ দিয়ে বুঝো। এই হু কার জন্য বসছে বলতো? পারসনস। এই হুইচ কার জন্য বসছে বলতো? জবস, রাইট? এই হুইচ কার জন্য বসছে বলতো? স্মোক, ঠিক আছে? এখন এইখানে একটা সুন্দর লাইন লিখো যে রিলেটিভ প্রোনাউন যেই নাউনের জন্য বসে সেই নাউন অনুযায়ী ভার্ব বসবে, সেই নাউন অনুযায়ী ভার্ব বসবে। সবাই একটু লিখে রাখো তো যে রিলেটিভ প্রোনাউন যেই নাউনের জন্য বসে, যেই নাউন এর জন্য বসে সেই নাউন অনুসারে পরবর্তী ভার্ব বসে। ওকে, আচ্ছা, এবার একটু মনোযোগ দাও। আইডল পারসনস, এটা কি? এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। এটা কিসে আছে বলো তো? এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, রাইট? আচ্ছা, their time are burdens of society, তাহলে এটা কোন টেন্সে আছে বলো তো? প্রেজেন্ট, রাইট? আমরা এটাও প্রেজেন্টেই করব। তাহলে বলছে যেই মানুষেরা তাদের গুরুত্বপূর্ণ সময়কে হত্যা করে, সময়কে নষ্ট করে, তারা সমাজের কি? বার্ডেন। তাহলে প্রেজেন্টে বলছে না কথাটা? তাহলে যারা সময়কে হত্যা করে, সময়কে নষ্ট করে, তাহলে প্লুরালের সাথে কি হবে? ভার্বের সাথে এস বাই এস হবে না, তাহলে কি হবে? শুধু কিল, কিলই হবে, হু কিল। তাহলে যেই মানুষেরা তাদের সময়কে নষ্ট করে, যেই অলস ব্যক্তিরা সময়কে নষ্ট করে, তারা সমাজের বোঝা। তারপর আসো, তোমরা প্রশ্ন সলভ করো। হ্যাঁ, প্রশ্ন সলভ করো, আমরা কিন্তু অনেক দূর আগে গেছি। হ্যাঁ, এই যে তোমরা অ্যান্সার করতে পারতেছো, কিল, ফাইন। আমরা অযথা আলোচনা ঝগড়া যেটা না যায়, আমরা অ্যান্সার সলভ করি। এখানে খেয়াল করো কি বলছে, দেয়ার আর অলসো সার্টেন জবস, এমন অনেক চাকরি আছে। দেখো এই জবসটা কিসে আছে? এখানে জবসও কিন্তু থার্ড পারসন প্লুরাল, এটা জবস কিন্তু প্লুরালে আছে। ড্যাশ, যেগুলোর রিকোয়ার আ গুড ফাংশনাল নলেজ অফ ইংলিশ, পৃথিবীতে এমন অনেকগুলো চাকরি আছে যেগুলোর
ভালো তোমার ইংরেজির যে জানা বা তোমার কর্মদক্ষতা প্রয়োজন, ইংরেজির কি বলা যায় ব্যবহারিক দক্ষতা প্রয়োজন। তাহলে প্লুরালের সাথে কি ভার্বের এস বাই এস হবে না, প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস হওয়ার জন্য কি লাগে, সিঙ্গুলার লাগে। যেহেতু প্লুরাল তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে না, তাহলে কি হবে, শুধু রিকোয়ার। দিস ফায়ার এমিটস স্মোক, এই স্মোক খেয়াল করো, স্মোকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো, স্মোক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট না সরি ম্যাটেরিয়াল নাউন। এটাকে আমরা বলবো হচ্ছে, এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এবং মনে রাখবা আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়। কি হয়, সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার হয়। তাহলে বলেছে যে দিস ফায়ার এমিটস স্মোক, ধরো হচ্ছে ইটের ভাটার কি করে, ইটের ভাটার আগুনগুলো কি করে, ধোঁয়া ছড়ায়, যেই ধোঁয়াটা আমাদের বায়ুকে দূষিত করে। তাহলে যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস হবে। তাহলে উত্তর কি হবে বলো? রিলেটিভ প্রোনাউন থেকেই অ্যান্সার কি প্রেজেন্টে হয় না, সবসময় প্রেজেন্ট হবে এমন না। যদি কথাটা দেখো, এটা কিন্তু সত্য কথা, এইখানে কনটেক্সট অনুযায়ী প্রেজেন্টে আছে, কিন্তু কথা যদি অতীতের হতো, হ্যাঁ অতীতে একজন রাজা ছিল যিনি অসুস্থ ছিলেন, ওইটা তো পাস্টে হবে। তার মানে কনটেক্সট কি, গল্পটা কোন কনটেক্সটে বলা হয়েছে ওইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কন্টামিনেটস, তাহলে কি হবে, কন্টামিনেটস। ওকে, বুঝছেন বলো তো? আজকে যা যা টপিক আমরা পড়ছি বুঝছি কিনা? আমরা আজকে টাইপ 6 পর্যন্ত রাখলাম, আমি টাইপ 7 আর এটা আগালাম না। আমরা এটার উপরে 3টা লেকচারে শেষ করব, যেহেতু আমরা ধীরে সুস্থে আগাই, আমরা পড়াগুলো বুঝে বুঝে আগাই। হ্যাঁ, দ্রুত শেষ করার চেয়ে বুঝে বুঝে শেষ করাটা কিন্তু বেশি জরুরি আমাদের জন্য, তাই না? দেখো সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা লাইন ভাইয়া ব্যাখ্যা করে দিছি, হ্যাঁ প্রত্যেকটা প্রবলেমে অ্যানালাইসিস করে দিছি। হ্যাঁ, তুমি প্রত্যেকটা লাইন স্লাইডটা দেখলে আবার বুঝে যাবা, ক্লাসে বুঝে যাওয়ার কথা সবকিছু, সবকিছু লিখে লিখে বুঝাই দিছি ভাইয়া। এটা দরকার ছিল না, এটা কাটা। প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করা আছে, তুমি জাস্ট একবার স্লাইডটা দেখবা আর অথবা ক্লাসটা করবা, তোমার সবকিছু একদম পরিষ্কার ক্রিস্টাল মনে হবে। প্র্যাকটিস শিট দেওয়া হবে না? হ্যাঁ দেওয়া হবে, তো অবশ্যই দেওয়া হবে। গ্রামারের সকল টপিকের প্র্যাকটিস শিট দেওয়া হবে। ভাইয়া সুন্দর একটা ক্লাস নিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ভাইয়া স্লাইডগুলো তাড়াতাড়ি দিয়ে দিন, স্লাইড তুমি রাতের মধ্যে পেয়ে যাবা, রাতের মধ্যে ওয়েবসাইটে পেয়ে যাবা। ওকে, আমরা আজকে শেষ করলাম। আজকে একটা সুন্দরভাবে ছবি রাখো ভাইয়া। ওকে, সুন্দর ছবি রাখো, বন্দি বাসলা গ্রুপে তোমরা ক্লাসের জানাইও, হ্যাঁ ক্লাস কেমন লাগছে তোমাদের। ওকে, ঠিক আছে। ওকে ভাই, ন্যারেশন ক্লাসে পিডিএফ দিয়ে দিন, পিডিএফ প্র্যাকটিস শিট সবকিছু দেওয়া হয়েছে ন্যারেশনে, ঠিক আছে। ন্যারেশনের সব ক্লিয়ার। ন্যারেশনের মডিফায়ার কবে হবে এক্সাম? ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এক্সাম নিয়ে নিব আমরা, ঠিক আছে। ভাইয়ের একটা পরীক্ষা চলতেছে, কালকে পরীক্ষা শেষ হলে আর একটা আছে 4 তারিখ, 4 তারিখ শেষ হলে শান্তি আমি, এরপরে তোমাদের পরীক্ষাগুলো নিবা, ঠিক আছে। ওকে টাটা, বাই বাই। ভাইয়ের জন্য দোয়া করো, আমি দৌড় দিচ্ছি, আমার কালকে মিড টার্ম পরীক্ষা আছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।